গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিনরাত্রি। আজ পঞ্চম পর্ব। এয়ারপোর্টে সাব্বিরকে রিসিভ করবার জন্য শারমিন একা এসেছে। রহমান সাহেবের সঙ্গে আসার কথা, শেষ মুহূর্তে তিনি মত বদলালেন। তুমি একাই যাও মা, ড্রাইভারকে বলে দাও একটা ফুলের তোড়া নিয়ে আসতে, সাব্বির পছন্দ করবে। ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করতে শারমিনের লজ্জা লাগছিল। ফুল টুল নিয়ে আর কেউ আসেনি, সে একাই এসেছে। অনেকেই ঘাড় ঘুরিয়ে তাকে দেখছে, কি ভাবছে তারা মনে মনে কে জানে। 9টার সময় প্লেন আসার কথা, সেটা এলো 11টায়। কাস্টমস সেরে বেরোতে বেরোতে সাব্বিরের 2টোর মতো বেজে গেল। সাব্বিরের স্বাস্থ্য অনেক ভালো হয়েছে। শীতের দেশ থেকে আসছে বলেই বোধহয় লালচে ভাব গালে, মাথা ভর্তি চুল এলোমেলো হয়ে আছে। তার আচার আচরণে একটা ছটফটে ভাব আছে। শারমিনকে স্বীকার করতেই হল, সাব্বির অত্যন্ত সুপুরুষ। এরকম সুপুরুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। শারমিন হাসি মুখে বলল, এই নিন আপনার ফুল। ফুল? ফুল কি জন্যে? এতদিন পর দেশে ফিরছেন তাই। সাব্বির ফুলের তোড়া হাতে নিয়ে বিরক্ত স্বরে বলল, আমার দেশের বাড়ি থেকে কেউ আসেনি, কাউকে তো দেখছি না। চিঠি দিয়েছি, টেলিগ্রাম করেছি, হোয়াট ইজ দিস? শারমিন কিছু বলল না। সাব্বিরের দেশের বাড়ির কারোর সঙ্গে তার পরিচয় নেই। দেশের বাড়িতে সাব্বিরের তেমন কেউ নেইও। এক চাচা আছেন যিনি তাকে পড়াশোনা করিয়েছেন, বড় এক বোন আছেন। জামালপুরে তার সঙ্গে শারমিনের কয়েকবার দেখা হয়েছে, সে এয়ারপোর্টে আসেনি, এলে দেখা হতো। সাব্বির বলল, মা আসেননি? না, উনি ঢাকায় নেই। কোথায়? জামালপুরে মেয়ের কাছে আছেন। জামালপুরে কবে গেলেন? আমি তো কিছু জানি না। গত মাসে গিয়েছেন। সাব্বির অত্যন্ত বিরক্ত হল, মাথা ঝাঁকিয়ে বলল, তুমি দাঁড়াতো এখানে, আমি খুঁজে দেখি, আছে হয়তো কেউ। এতদিন পর এলাম, কেউ আসবে না? সাব্বির খুঁজতে গিয়ে আধ ঘন্টার মতো দেরি করল। ফিরে এলো মুখ কালো করে, কোথাও কাউকে পাওয়া গেল না। শারমিন বলল, চলুন যাওয়া যাক। কোথায় যাব? আমাদের বাসায়, আর কোথায়? না, প্রথমে যাব জিগাতলা, মা কোথায় আছেন খোঁজ নিয়ে আসি। সাব্বিরের মাকে পাওয়া গেল না। তার ছোট মামার কাছে জানা গেল তিনি জামালপুরে। ছোট মামা সাব্বিরের প্রসঙ্গে কোনো রকম উচ্ছ্বাস প্রকাশ করলেন না। সাব্বির বলল, আমি আসবো আপনি জানতেন না? জানতাম। আমি তো আশা করেছিলাম এয়ারপোর্টে আপনাকে দেখব। ছোট মামা মুখ কালো করে বললেন, নিজের যন্ত্রণায় অস্থির, ছোট মেয়ের ডায়রিয়া, মহাকালী নিয়ে গিয়েছিলাম। তুই আত্মুখ ধুয়ে চাটা খা। সাব্বির সেসব কিছুই করল না, বিরক্ত মুখে বের হয়ে এলো। শারমিন বলল, এবার কি যাবেন আমার সঙ্গে? হ্যাঁ যাব, তোমাদের ওখানে চা খেয়ে রওনা হব জামালপুর। জামালপুর যাবার ভালো বুদ্ধি কি? ট্রেনে করে যেতে পারেন। বাই রোডে যেতে চাইলে আমাদের একটা গাড়ি নিয়ে রওনা হতে পারেন। আজই যেতে হবে? হ্যাঁ আজই। আপনি এমন ছটফট করছেন কেন? কিছু ভালো লাগছে না। কেন? জানি না কেন। শারমিন খানিকক্ষণ চুপ থেকে বলল, বাংলাদেশ কেমন লাগছে? বাংলাদেশ দেখলাম কোথায়? রাস্তাঘাট তো দেখছেন, কত বড় বড় রাস্তা হয়েছে দেখেছেন? সাব্বির তার জবাব না দিয়ে মুখ গোমড়া করে বসে রইল। শারমিন বলল, আপনার শরীর ভালো তো? হ্যাঁ ভালোই। কতদিন থাকবেন? বেশি না, 1 সপ্তাহ। হঠাৎ এমন হুট করে চলে এলেন যে? আপনার তো কথা ছিল আগস্ট মাসে আসার। এখানে কি যেন একটা ঝামেলা হয়েছে, সেটা জানার জন্য এসেছি। কি ঝামেলা? সাব্বির বিরক্ত স্বরে বলল, $200 করে মাকে প্রতি মাসে পাঠাই, তার একার জন্য যথেষ্ট টাকা। কিন্তু তারপরেও গত মাসে একটা চিঠি পেলাম,
যার থেকে ধারণা হয় তার টাকা পয়সার খুব টানাটানি। এর মানে কি? টাকাগুলো যাচ্ছে কোথায়? এটা জানার জন্য একেবারে আমেরিকা থেকে চলে এলেন? শুধু এটা না, মার শরীর খারাপ, ঠিকমতো চিকিৎসা মনে হয় হচ্ছে না, সেটাও দেখব। রহমান সাহেব সাব্বিরকে জড়িয়ে ধরলেন। তাকে তিনি অত্যন্ত পছন্দ করেন। প্রথম যেদিন দেখেছিলেন সেদিনই তাঁকে ভালো লেগেছিল। সেই ভালো লাগা পরবর্তী 7 বছরে ক্রমেই বেড়েছে। তাদের প্রথম পরিচয় পর্বটি বেশ নাটকীয়। রহমান সাহেব সবে অফিসে এসে বসেছেন, তার সেক্রেটারি বলল, একটি ছেলে তার সঙ্গে দেখা করার জন্য ঘণ্টাখানিক ধরে বসে আছে। কি চায়? আমাকে বলছে না। রহমান সাহেব ছেলেটিকে আসতে বললেন। নিশ্চয়ই চাকরি প্রার্থী। প্রতিদিনই বেশ কিছু এই ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে হয়। অত্যন্ত সুদর্শন একটি ছেলে ঢুকল। কোনোরকম ভনিতা না করে বলল, আমার নাম সাব্বির আহমেদ। আমি এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিক্সে MA পাশ করেছি। আপনি কি দয়া করে আমার মার্কশিটটা দেখবেন? কোনো চাকরির ব্যাপার? জি না, কোনো চাকরির ব্যাপার নয়। ব্যাপারটা কি? আপনি কি দেখুন, তারপর বলবো। রহমান সাহেব দেখলেন। অনার্স এবং MA দুটিতেই প্রথম শ্রেণী। আপনাদের চাকরি পাওয়ার ব্যাপারে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। না, আমার কোনো অসুবিধা নেই। আমি অন্য ব্যাপারে এসেছি। বলুন। আমি আমেরিকান একটা ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব আইওতে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পেয়েছি। সেখানে আন্ডার গ্র্যাজুয়েট ক্লাসে পড়াবো আর সেই টাকায় PhD করব। কিন্তু মুশকিল হচ্ছে, আমি অত্যন্ত দরিদ্র। আমার আত্মীয় স্বজনও দরিদ্র। আমেরিকায় যাবার জন্য আমার 30,000 মতো টাকা দরকার। আপনি চাচ্ছেন এই টাকাটা দিয়ে আমি আপনাকে সাহায্য করি? ধার হিসেবে চাচ্ছি। এত লোক থাকতে আমার কাছে কেন? শুধু আপনার কাছে নয়, আরও অনেকের কাছে গিয়েছি। আমি 21 জন ইন্ডাস্ট্রিয়ালিস্টের একটা লিস্ট করেছি। ঠিক করেছি এদের সবার কাছেই যাব। লিস্টটা দেখতে পারি? নিশ্চয়ই পারেন। সাব্বির লিস্ট বের করে দিল। আইওয়া স্টেট ইউনিভার্সিটির চিঠিটা সঙ্গে আছে? হ্যাঁ আছে, রেজিস্ট্রারের চিঠি। রহমান সাহেব চিঠিটা মন দিয়ে পড়লেন। শান্তস্বরে বললেন, ওরা I-20 পাঠিয়েছে? জি পাঠিয়েছে। ভিসা হয়েছে? হ্যাঁ হয়েছে। পাসপোর্টটা দেখাতে পারবেন? সাব্বির পাসপোর্ট বের করল। মাল্টিপল এন্ট্রি ভিসা। রহমান সাহেব গম্ভীর গলায় বললেন, টিকেটের টাকা জোগাড় না করে ভিসা করেছেন? হ্যাঁ করেছি, কারণ টাকার ব্যবস্থা হবেই। রহমান সাহেব শান্তস্বরে বললেন, ক্যাশ দেব না চেক কেটে দেব? ক্যাশ হলে ভালো হয়। তিনি ক্যাশিয়ারকে 45,000 টাকার ব্যবস্থা করতে বললেন। সাব্বির বিন্দুমাত্র উচ্ছ্বাস দেখাল না, যেন এটা তার প্রাপ্য। রহমান সাহেব তাকে বাড়তি কোনো ফেভার করছেন না। আমেরিকা যাবার আগে সে দেখা পর্যন্ত করতে এলো না। 6 মাস পর $26 সাব্বির টাকাটা পরিশোধ করল। সেই সঙ্গে চমৎকার একটা চিঠিও লিখল। শ্রদ্ধাস্পদেষু, বড় লোকদের প্রতি আমার এক ধরনের ঘৃণা আছে। সারা জীবন অত্যন্ত দরিদ্র ছিলাম বলেই হয়তো। এখন বুঝতে পারছি ধনী সম্প্রদায়ের মধ্যেও ভালো মানুষ আছেন। আপনার অনুগ্রহের কথা আমি মনে রাখব। টাকাটা পাঠানোর আগে আমি আপনাকে লিখিনি, কারণ এক ধরনের হীনম্মন্যতায় ভুগছিলাম। আশা করি আপনি আমার মনের অবস্থা বুঝতে পারছেন। বিনীত, সাব্বির। 2 বছরের মাথায় সাব্বির দেশে এলো। রহমান সাহেবের জন্য প্রচুর উপহার নিয়ে এলো। সাব্বিরের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলো তখন। PhD শেষ করে সে আবার দেশে এলো। শারমিনের সঙ্গে বিয়ের কথাবার্তা হলো সেই সময়। শারমিন তখন মাত্র কলেজ সেকেন্ড ইয়ারে উঠেছে। দুপুরের খাওয়া সারতে সারতে 2টা বেজে গেল। খাবার টেবিলে সাব্বির খুব গম্ভীর হয়ে রইল। রহমান সাহেব বললেন, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? কোন পরিকল্পনার কথা বলছেন? আমেরিকাতেই থাকবে না দেশে আসবে? দেশে আসব? আমেরিকায় থাকব কেন? পোস্টডক শেষ করে ফিরব। এখানকার ইউনিভার্সিটিতে সহজেই আমার চাকরি হবার কথা। অনেকেই তো ফিরতে চায় না। আমি চাই। বিদেশের জন্য আমার কোনো মোহ নেই।
শারমিন বলল, আপনি এত তাড়াহুড়া করছেন কেন? আস্তে আস্তে খান। দেরি হয়ে যাচ্ছে, জামালপুর যেতে হবে তো। আজ না গেলে হয় না? আমার হাতে বেশি সময় নেই, আজই যাব, বাসে করে চলে যাব। রহমান সাহেব বললেন, বাসে যেতে হবে না, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ও তোমাকে নিয়ে যাবে। 3টা সাড়ে 3টার দিকে রওনা হলেই হবে। তুমি কিছুক্ষণ বিশ্রাম করো। সাব্বিরকে বিশ্রামের ব্যাপারে খুব একটা আগ্রহী বলে মনে হল না, যেন এই মুহূর্তে তার রওনা হওয়া দরকার। শারমিন বলল, আপনি কি সবসময় এমন ছটফট করেন? তা করি। এরকম ভাব করছেন যেন 2 মিনিটের মধ্যে আপনার গাড়ি ছেড়ে দিচ্ছে। আপনি আরাম করে বসুন তো, আমি চা এনে দিচ্ছি, শান্ত হয়ে চা খান। চা আনো, আমি বসছি শান্ত হয়ে। আর শুনুন সাব্বির ভাই, আপনি তো গাড়ি চালাতে জানেন। জানি, কেন? আপনি আবার বাহাদুরি করে গাড়ি চালাতে যাবেন না যেন, যা ছটফটে স্বভাব আপনার, অ্যাক্সিডেন্ট করবেন। সাব্বির হেসে ফেলল এবং পরক্ষণে গম্ভীর হয়ে বলল, তুমি চলো না শারমিন আমার সঙ্গে, মা খুব খুশি হবে। শারমিন হকচকিয়ে গেল। গাড়ি যখন যাচ্ছে তখন অসুবিধা হওয়ার কথা নয়। না না, আমি এখন যাব না। কেন, অসুবিধাটা কি? শারমিন কি বলবে ভেবে পেল না। সাব্বির বলল, গল্প করতে করতে যাব, তোমার ভালোই লাগবে। চট করে রেডি হওয়া যাবে না, তৈরি হতে সময় লাগবে। বেশ তো, না হয় কাল সকালে যাই, তৈরি হবার সময় পাবে না? শারমিন বিব্রত স্বরে বলল, আমি এখন যাব না সাব্বির ভাই। কেন? আমার যেতে ইচ্ছে করছে না। সাব্বিরকে দেখে মনে হলো তার আশা ভঙ্গ হয়েছে, যেন সে ধরেই নিয়েছিল শারমিন যাবে। বিকেলে শারমিনের নিজেরও কেমন যেন নিঃসঙ্গ লাগতে লাগল। মনে হলো গেলেই হতো, যার সঙ্গে সারা জীবন কাটানো হবে তার সঙ্গে বিয়ের আগে কিছু সময় কাটানোয় এমন কোনো মহাভারত অশুদ্ধ হতো না। নাকি হতো? শারমিন বাগানে বেড়াতে গেল। মাটি বড়ই গাছের নিচে গা এলিয়ে শুয়ে আছে, সারা গা কাদায় মাখামাখি। আয় মাটি, তোর এ কি অবস্থা? মাটি শুয়ে রইল, ছুটে এলো না। ওর শরীর ভালো নেই। শরীর ভালো থাকলে এভাবে শুয়ে থাকতে পারত না, ডাকা মাত্র ছুটে আসত। শারমিন তীক্ষ্ণ গলায় ডাকল, জয়নাল, জয়নাল। জয়নাল অল্প কিছুদিন হলো চাকরিতে যোগ দিয়েছে। তার আসল কাজ মাটির দেখাশোনা। একটি কুকুরকে দেখাশোনার কাজ তার কাছে খুব অপমানজনক মনে হয়েছে বলেই বোধহয় সে কখনো মাটির ধারে কাছে থাকে না। আজও ছিল না। শারমিনের গলা শুনে ছুটে এলো, মাটিকে গোসল করিয়েছিলে? জিয়াফা। ওর গায়ে তো ময়লা কেন? কাদার মধ্যে খালি গড়াগড়ি করে, কি করমু? যাও, আবার ওকে পরিষ্কার করো। মাটি, উঠে আয়। মাটি উঠে এলো না, ঝিমুতে লাগল। জয়নাল বলল, এ আর মাস্ত নাফা। কি করে বুঝলে? লেজ নাইমা গেছে দেখেন না, লেজ নামলে কুত্তা বাসে না। জয়নালকে খুব উল্লসিত মনে হল, যেন সে একটা সুসংবাদ দিচ্ছে। জয়নাল, জিয়াফা, কাল ভোরে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। জিয়া ইচ্ছা। খাওয়া দাওয়া করছে ঠিক মতো? জি করতেছে। রাতের খাবার কখন দেয়া হবে? সন্ধ্যাবেলা। আমাকে খবর দেবে তখন, আমি দেখব ঠিক মতো খায় কিনা। শারমিনের মন অত্যন্ত খারাপ হয়ে গেল। মাটি কি সত্যি সত্যি মারা যাবে? মৃত্যুর পর পশুরা কোথায় যায়? ওদেরও কি কোনো স্বর্গ নরক আছে? শারমিন দোতলায় উঠে গেল। বাড়ি এখন একেবারে খালি। বাবা গিয়েছেন মতিঝিল, কখন আসবেন কোনো ঠিক নেই, কি একটা মিটিং না কি আছে। এসব মিটিং শেষ হতে অনেক দেরি হয়। কোনো কোনো দিন ফিরতে রাত 1টা-1:30 বেজে যায়। আজও হয়তো হবে। শারমিন কিছুক্ষণ একা একা বারান্দায় বসে রইল, কেমন যেন ক্লান্ত লাগছে। সবচেয়ে বড় কথা, কিছুই করার নেই। লাইব্রেরি থেকে 1 গাদা বই আনা হয়েছে, কোনোটাই পড়া হয়নি। মাঝে মাঝে এমন খারাপ সময় আসে, কোনো কিছুতেই মন বসে না, বেঁচে থাকা অর্থহীন মনে হয়।
সন্ধ্যা হয়ে আসছে, মাটিকে খাওয়াবার সময় হয়েছে বোধহয়। শারমিন নিচে নেমে এলো এবং অবাক হয়ে দেখল রফিক বসে আছে। আরে, তুমি কখন এসেছ? প্রায় মিনিট 5। দেখলাম দরজা খোলা, আশেপাশে কেউ নেই, চুপচাপ বসে আছি। ভালো করেছ, এসো আমার সঙ্গে। কোথায়? মার্টি সাহেবকে ডিনার দেয়া হবে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। কুকুর খাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, এত শখ আমার নেই। তুমি খাইয়ে এসো, আমি বসছি এখানে। অসময়ে হঠাৎ কোত্থেকে এলে? রফিক গম্ভীর হয়ে বলল, এখানে এক বন্ধুর বাসায় এসেছিলাম, তারপর ভাবলাম এসেছি যখন দেখা করেই যাই। বাজে কথা বলবে না, এখানে তোমার কোনো বন্ধু নেই, তুমি আমার কাছে এসেছ, ঠিক কিনা বলো? রফিক কিছু বলল না। শারমিন বলল, চা খাবে? খাবো। চায়ের সঙ্গে আর কিছু? খাবো, তবে মিষ্টি না, আমি মিষ্টি খাই না, ঘরে তৈরি সন্দেশও না। তোমাকে রোগা লাগছে কেন রফিক? ভাবিকে নিয়ে রাজশাহী গিয়েছিলাম, 1 সপ্তাহ খুব ছোটাছুটি করেছি। ভাবির এক বোন মারা গেছে, একটা ছোট্ট ছেলে আছে তার। ছেলেটিকে নিয়ে এখন মুশকিলে পড়েছে সবাই। মুশকিল কেন? কোথায় রাখবে, কার কাছে রাখবে? এত ছোট বাচ্চার দায়িত্ব কেউ নিতে চাচ্ছে না। বলো কি? দ্যাটস দ্য ফ্যাক্ট। তোমার মাটির জন্য নিশ্চয়ই 3-4 জন লোক আছে, কিন্তু এই বাচ্চাটির জন্য কেউ নেই। শারমিন কিছু বলল না। রফিক বলল, রাগ করলে নাকি? না, রাগ করিনি। তুমি বসো, চা নিয়ে আসছি। দুধ চা না লেবু চা? আদা চা, গলাটা খুসখুস করছে। রফিক ভেবেছিল মিনিট 10 গল্প স্বল্প করে চলে যাবে, কিন্তু সে রাত 8টা পর্যন্ত থাকল। এর মধ্যে যে কবারই সে উঠতে চেয়েছে, শারমিন বলেছে, বসো না, এত ব্যস্ত কেন? রাত হয়ে যাচ্ছে, অনেক দূর যাব। যাবার ব্যবস্থা আমি করব। আজ আমার সঙ্গে ভাত খাবে। সে কি, কেন? কেন আবার কি? খেতে বলেছি তাই খাবে। তোমাদের রান্না কি? জানি না কি। তোমাদের কখন কি রান্না হয় তা তোমরা জানো না? শারমিন কিছু বলল না। খাও কিসে? রূপোর থালা বাটিতে? বকবক করবে না তো, খেতে বসলেই টের পাবে কিসে খাই। খাওয়াটা হবে কখন? আজ একটু দেরি হবে, বাবুর্চিকে একটা নতুন আইটেম রান্না করতে বলেছি। আইটেমটা কি? খেতে বসলেই টের পাবে। এখন এসো আমার সঙ্গে, মাটিকে খাওয়ানো হবে। আসতেই হবে? হ্যাঁ, আসতেই হবে। রহমান সাহেব ফিরলেন রাত 10টায়। শারমিন একটি ছেলের সঙ্গে ডিনার খাচ্ছে এবং কিছুক্ষণ পরপর শব্দ করে হেসে উঠছে। এই দৃশ্যটি দেখে তিনি অবাক হয়ে গেলেন। শারমিন বাবাকে দেখতে পায়নি। রহমান সাহেব নিঃশব্দে দোতলায় উঠে গেলেন। তার কপালে সূক্ষ্ম কিছু ভাঁজ পড়ল। মনোয়ারার গাল ফুলে একটা বিশ্রী কাণ্ড হয়েছে। সারাদিন কিছুই মুখে দেননি, ব্যথায় ছটফট করেছেন। ব্যথা কমানোর কোনো ওষুধ কাজ করছে বলে মনে হচ্ছে না। সবচেয়ে মুশকিল হয়েছে হোসেন সাহেবের। তাকে দেখা মাত্র মনোয়ারার রাগ চড়ে যাচ্ছে, যা মনে আসছে তাই বলছেন। হোসেন সাহেব অনেকক্ষণ সহ্য করলেন, কিন্তু একসময় স্বাভাবিক নিয়মেই তার ধৈর্যচ্যুতি হল। তিনি থমথমে মুখে বললেন, আমার উপর রাগ করছো কেন? তোমার দাঁতে ব্যথা তো আমি তৈরি করিনি, সেরকম কোনো ইচ্ছে আমার নেই। মনোয়ারা চোখ মুখ কুঁচকে বললেন, আমার সামনে থেকে যাও তো, শুধু শুধু ভ্যাজ ভ্যাজ করবে না। যাবোটা কোথায়? যেখানে ইচ্ছে যাও, শুধু চোখের সামনে থাকবে না। আই সি। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাচ্ছি, শেষে আফসোস করবে কিন্তু। হোসেন সাহেব কিছুক্ষণ গুম হয়ে রইলেন। নীলু কাপড় ইস্ত্রি করছিল, তাকে গিয়ে বললেন, চললাম মা। নীলু আশ্চর্য হয়ে বলল, কোথায় চললেন? তিনি তার জবাব দিলেন না। অনেক সময় নিয়ে হ্যান্ডব্যাগ গুছালেন এবং একসময় সত্যি সত্যি বেরিয়ে গেলেন। নীলু খুব একটা বিচলিত হল না। হোসেন সাহেব প্রায়ই এরকম গৃহত্যাগ করেন, ঘণ্টা 2 রাস্তায় ঘোরাঘুরি করেন এবং একসময় বাড়ি ফিরে আসেন।
এবারও তার ব্যতিক্রম হবে না। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার হচ্ছে, হোসেন সাহেবের গৃহত্যাগের কিছুক্ষণের ভেতরেই মনোয়ারার দাঁতের ব্যথার আরাম হল। তিনি 1 কাপ লেবু চা এবং 2 স্লাইস রুটি খেলেন। রাতের বেলা কি রান্না হচ্ছে খোঁজ নিলেন, তারপর শাহানার সঙ্গে ছোটখাটো একটা ঝগড়া বাঁধিয়ে বসলেন। ঝগড়া বাঁধানোর কোনো ইচ্ছা তার ছিল না। তিনি বেশ স্বাভাবিকভাবে জিজ্ঞেস করেছিলেন, তোদের রেজাল্ট বেরোতে এত দেরি করছে কেন? শাহানা গম্ভীর গলায় বলল, আমি কি করে বলবো দেরি করছে কেন? আমি কি বোর্ডের চেয়ারম্যান? মনোয়ারা অবাক হয়ে বললেন, তুই এমন ক্যাটক্যাট করে কথা বলছিস কেন? একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, ছ্যাঁত করে উঠলি। তোর সঙ্গে কি কথা বলা যাবে না? শাহানা থমথমে মুখে তাকালো। তিনি তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তোর তেল বেশি হয়েছে। কাজকর্ম নাই তো, শুধু বসে বসে খাওয়া। বসে বসে খেলে এমন তেল হয়ে যায়। এরকম বাজে করে তুমি আমার সঙ্গে কথা বলবে না, মা। বাজে করে কথা বলবো না? না। কেন, তুই রানী ভিক্টোরিয়া? হ্যাঁ, আমি রানী ভিক্টোরিয়া। চড় দিয়ে দাঁত ফেলে পেব। মুখে মুখে কথা। শাহানা নিঃশব্দে উঠে গিয়ে নিজের ঘরে ঢুকে পড়ল এবং দরজা বন্ধ করে দিল। শাহানার দরজা বন্ধ করা একটা ভয়াবহ ব্যাপার। সহজে এই দরজা সে খুলবে না। ক্রমাগত 2 দিন 2 রাত দরজা বন্ধ রাখার রেকর্ড তার আছে। এই দরজা কবে খুলবে কে জানে। মনোয়ারা কিছুক্ষণ কাঁদলেন, তারপর নিজের ঘরে ঢুকে শুয়ে পড়লেন। নীলু বড় অস্বস্তির মধ্যে পড়ল। এ বাড়ির সবার এখন মেজাজ খারাপ যাচ্ছে, তুচ্ছ ব্যাপার নিয়ে রাগারাগি। নীলুর নিজের মন মেজাজও ভালো না। এসব নিয়ে মাথা ঘামাতে তার ভালো লাগে না, কিন্তু মাথা ঘামাতে হয়। এক এক করে সবার রাগ ভাঙাতে হয়। ভালো লাগে না। সংসারে অভাব অনটন বাড়ছে। অনেক চেষ্টা করেও কিছু করা যাচ্ছে না। প্রভিডেন্ট ফান্ডের লোনের টাকা কাটতে শুরু করেছে। বাড়ি ভাড়া বেড়েছে 100 টাকা। নীলুর ধারণা ছিল খুব সহজেই রফিকের চাকরি হয়ে যাবে। ধারণা ঠিক হয়নি। রফিকের কিছুই হচ্ছে না। সপ্তাহে 2-3টা করে ইন্টারভিউ দিয়ে হাসি মুখে ঘরে ফিরছে। ভাবি, একেবারে মেরে কেটে দিয়েছি। তাই নাকি? ইয়েস, স্মার্টলি সব প্রশ্নের উত্তর দিলাম। যেখানে হাসার দরকার সেখানে মৃদু হাসলাম, যেখানে গম্ভীর হওয়ার দরকার সেখানে গম্ভীর হলাম। পেরেছ সব কিছু? 80% পেরেছি। যেগুলো পারিনি সেগুলো পারার কথাও নয়। চাকরি হবে বলছ? একজনের হলেও আমার হবে। বলো কি? দ্যাটস রাইট। এখন চট করে একটা সিগারেট খাও তো। আমাকে খুশি রাখার চেষ্টা করো, ভবিষ্যতে লাভ হবে। বেতনের দিন ভালো মন্দ কিছু পেয়েও যেতে পারো। শেষ পর্যন্ত অবশ্য কিছুই হয়নি। রফিক নতুন কোনো ইন্টারভিউর জন্য তৈরি হয়। নীলুর বড় মায়া লাগে। মনোয়ারা রাগারাগি করেন, দুনিয়া শুদ্ধ লোকের চাকরি হয়, তোর হয় না কেন? হবে, আমার হবে। কবে সেটা? ভেরি সুন। কোনো এক সুপ্রভাতে দেখবে রেজিস্ট্রি ডাকে চিঠি এসে হাজির। আমি আর দেখে যেতে পারবো না। এখনো তো 5 মাস হয়নি পাশ করেছি, এর মধ্যে এত ব্যস্ত হয়ে পড়লে কেন? যার হয় তার 5 মাসই হয়, আর যার হয় না তার 5 বছরেও হয় না। চিঠি অবশ্য একটা আসে রফিকের, রেজিস্ট্রি ডাকে নয়, সাধারণ ডাকে। মনসুর আলী কলেজের প্রিন্সিপালের চিঠি, ইতিহাসের প্রভাষক পদে নিয়োগপত্র। যেতে হবে বরিশালের কোন এক গ্রামে। নীলু জিজ্ঞেস করল, যাবে নাকি? যাব না মানে? অফকোর্স যাব। থাকতে পারবে গ্রামে? খুব পারব। গ্রামের ঠান্ডা আবহাওয়ায় বিসিএস এর জন্য সিরিয়াস একটা প্রিপারেশন নিয়ে নেব। দেখবে ফার্স্ট সেকেন্ড কিছু একটা হয়ে বসে আছি। রফিক মহা উৎসাহে বরিশাল চলে গেল এবং 1 সপ্তাহের মধ্যে মুখ অন্ধকার করে ফিরে এলো। শফিক অবাক হয়ে বলল, চলে এলি কেন? রফিক বিরক্ত হয়ে বলল, আরে দূর, যত ফালতু ব্যাপার। অলরেডি সেখানে একটা ভালো কলেজ আছে, রেশারেশি করে আরেকটা কলেজ দিয়েছে। না আছে মাস্টার, না আছে ছাত্র। 11 জন টিচার আছে, 5 মাস ধরে বেতন পাচ্ছে না। বলিস কি?
আমি যাওয়া মাত্র প্রিন্সিপাল আমার জন্য একটা জায়গিরির ব্যবস্থা করে ফেলল। 9 পড়া এক মেয়ে, তাকে পড়াতে হবে, তার বিনিময়ে থাকা খাওয়া। চিন্তা কর অবস্থা। শফিক কিছু বলল না। রফিক শুকনো মুখে বলল, ঝুলে থাকতাম সেখানেই, কিন্তু মেয়ের বাবার কথাবার্তা যেন কেমন কেমন। কেমন কেমন মানে? ভাবভঙ্গি দেখে তো মনে হয় মেয়ে বিয়ে দিতে চায় আমার কাছে। বলিস কি? হ্যাঁ, ভদ্রলোক আমাকে প্রথম প্রথম ভাই বলতো, তারপর বলা শুরু করলো আপনি আমার ছেলের মতো। নীলু বলল, মেয়েটি দেখতে কেমন? দেখতে ভালোই, বরিশালের মেয়েরা খুব সুন্দর হয়। হাস্য কেন ভাবি? এর মধ্যে হাসির কিছু নেই, এটা একটা সিরিয়াস ব্যাপার। বিয়ের ভয় পালিয়ে এসেছ? সব কিছু নিয়ে ঠাট্টা ভালো লাগে না। তুমি ওদের বলে এসেছো তো, নাকি না বলে রাতের অন্ধকারে পালিয়ে এসেছ? রফিক কোনো উত্তর দিল না। পরবর্তী বেশ কিছুদিন কাটালো গম্ভীর হয়ে। নীলু ঠাট্টা টাট্টা করবার চেষ্টা করল। কি রফিক, বরিশাল কন্যার জন্য মন খারাপ নাকি? একটা বাচ্চা মেয়ে কেমন ঠাট্টা করো না তো ভাবি, ভালো লাগে না। মেয়েটির দিকে দরদ একটু বেশি মনে হচ্ছে। স্টপ ইট ভাবি, প্লিজ। বিসিএস পরীক্ষাও রফিকের ভালো হল না। ইংরেজি এবং ইতিহাস দুটার কোনোটাতেই নাকি পাশ মার্ক থাকবে না। রফিকের ধারণা এক্সামিনাররা খাতা দেখে হাসাহাসি করবে। হোসেন সাহেব বললেন, এত খারাপ হলো কেন? বোগাস সব কোয়েশ্চেন করছে, খারাপ হবে না? বিসিএসে বোগাস প্রশ্ন করবে কেন? করলে তুমি কি করবে বলো? সব মাথা খারাপের দল। ইতিহাসের প্রশ্ন পড়লে মনে হয় জিওগ্রাফির কোয়েশ্চেন। বলিস কি? বিশ্বাস না হলে তুমি পড়ে দেখো। পরীক্ষা খারাপ দিয়ে রফিক খুবই মুষড়ে পড়ল। সে ধরেই নিয়েছিল ভালো করবে। বাড়ির সঙ্গে সম্পর্কও কমে গেল। নাশতা খেয়ে বেরিয়ে যায়, রাত 10টা-11টায় ফিরে। কেউ কিছু জিজ্ঞেস করলেই রেগে যায়। কথাবার্তা যা হয় নীলুর সঙ্গেই, তাও প্রতিদিন নয়, যেদিন মেজাজ ভালো থাকে সেদিন। নীলু বুঝতে পারে রফিক হীনম্মন্যতায় ভুগতে শুরু করেছে। এটা কাটিয়ে তোলার জন্য তার কিছু করা উচিত, কিন্তু সে কি করবে বুঝতে পারে না। আগে মাসের মধ্যে বেশ কয়েকবার রফিক টাকা চাইত, এখন আর চাচ্ছে না। চাইতে লজ্জা পাচ্ছে বোধহয়। দিন 10 আগে হঠাৎ করে চাইল, ভাবি তোমার সঞ্চয় থেকে কিছু দিতে পারবে? কত? সামান্য কিছু, ধরো 50। নীলু 100 টাকা এনে দিল। গোটাটা দিলে নাকি ভাবি? দিলাম। থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস। আমাকে থ্যাঙ্কস কেন, তোমার ভাইকে দাও। আমি তো তার ধনেই পোদ্দারি করছি। ভাইয়াকেও থ্যাঙ্কস ভাবি, আমি সব লিখে রাখছি। ভেরি সুন তোমাদের সব পয়সা ফেরত দেব, উইথ ইন্টারেস্ট। ঠিক আছে, দিও। মনে হচ্ছে খুব শিগগির একটা কিছু হবে। তাই নাকি? 70% পসিবিলিটি। জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম, সে বলেছে আপনার মতো ইয়াং অ্যাক্টিভ মেনদেরই এখন দরকার। নিউ ব্লাড, নিউ আইডিয়া। বেতন কেমন? ফ্যান্টাস্টিক বেতন, বিদেশি কোম্পানি। তোমার ভাইয়েরটাও তো বিদেশি কোম্পানি, বেতন তো এমন কিছু না। কোম্পানিতে বেশ কম আছে ভাবি। তোমাদেরটা খুব রমরমা বুঝি? খুবই রমরমা, গাড়ি এসে দিয়ে যাবে, নিয়ে যাবে। বলো কি? কোম্পানির নিজস্ব ফ্ল্যাট আছে, 3 বেডরুম, দেখলে মাথা ঘুরে যাবে। ফ্ল্যাটও দেখে এসেছ? আমি দেখিনি, ওই অফিসের অন্য অফিসারদের সঙ্গে আলাপ হলো, সবাই বেশ মাইডিয়ার। তাই নাকি? বেশ কয়েকজন মহিলা আছেন বড় বড় পোস্টে। বুঝলে ভাবি, মেয়েদের জন্য আজকাল চাকরির বেশ সুবিধা। তুমি যদি চেষ্টা করো, উইদিন 2 মান্থ একটা কিছু জুটিয়ে ফেলতে পারবে। সত্যি নাকি? ইউ বেট। বিয়ে পাশ আছে, দেখতে শুনতেও মোটামুটি খারাপ না। চলে যায়। চলে যায় মানে? ডানা কাটা পরি তো তুমি নও ভাবি, এরকম কোনো মিসকনসেপশন থাকা উচিত না। তবে দেখতে খারাপও না। নীলু হেসে ফেলল। রফিক সিগারেট ধরিয়ে উৎসাহের সঙ্গে বলল, আমার কথা শোনো ভাবি, চাকরির চেষ্টা করো। এই যুগে একার রোজগারে কিছু হয় না, দুজনে মিলে হাল ধরো।
তোমার ভাই পছন্দ করবে না। এর মধ্যে পছন্দ অপছন্দের কিছু নেই, কোয়েশ্চেন অফ সার্ভাইভেল। চাকরির ব্যাপার নিয়ে অনেকদিন থেকেই নীলু ভাবছে। বন্যা গত মাসে এসেছিল। তাকে একসময় বলেই ফেলেছে, তুই বলেছিলি আমার জন্য একটা ব্যবস্থা করে দিবি, চাকরি জুটিয়ে দিবি, মনে আছে? মনে থাকবে না কেন? করতে চাস? কিরকম চাকরি? মোটামুটি ধরনের একটা কিছু। তোকে তো আর ফস করে ক্লাস 1 অফিসার বানিয়ে ফেলবে না। কেরানির চাকরি? অসুবিধা আছে? 1,500-2,000 টাকা পাবি সব মিলিয়ে। এই বাজারে এটাই বা মন্দ কি? করবি? তাহলে আগামী সোমবার আয় আমার অফিসে, আমি কথা বলে রাখব। কার সঙ্গে কথা বলবি? আর লোক আছে, তুই আয় তো। নীলু সোমবার যেতে পারেনি, বুধবারে সত্যি সত্যি গিয়ে উপস্থিত। বন্যা অফিস থেকে ছুটি নিয়ে নিল, হাসি মুখে বলল, তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে হাতে দেবার ব্যবস্থা করতে না পারলে আমার নাম বন্যা নয়। বলিস কি তুই? মামাকে তোর কথা বলে রেখেছি। সার্টিফিকেটগুলি এনেছিস? না। বললাম না সার্টিফিকেটগুলো সব আনতে। এখন গিয়ে নিয়ে আসবো? আচ্ছা থাক, পরে হলেও চলবে। মতিঝিলের এমন একটি অফিসে তারা ঢুকল যে নীলুর বুক কাঁপতে শুরু করল। রিসিপশনে উগ্র ধরনের সাজ করা ভারী সুন্দরী একটি মেয়ে, ঝকঝক তকতক করছে চারিদিক। এটাই নাকি অফিস? কেন, পছন্দ হচ্ছে না? নীলু কিছু বলল না। বন্যা বলল, চল মামার সঙ্গে তোকে পরিচয় করিয়ে দিই। মুখ আমার শুকনো করে রেখেছিস কেন? নীলু ফিসফিস করে বলল, এখানে আমার চাকরি হবে না। বুঝলি কি করে হবে না? আমার মন বলছে হবে না। কিছু কিছু জিনিস আমি টের পাই, সিক্সথ সেন্স। রাখ তোর সিক্সথ সেন্স। বন্যার মামা তেমন কোনো উৎসাহ দেখালেন না, দু একটা ছোটখাটো প্রশ্ন করলেন। কবে পাশ করেছেন? এর আগে কোথাও চাকরি করেছেন? টাইপিং জানা আছে কিংবা শর্ট হ্যান্ড? বাসা কোথায়? এমন কিছু জটিল প্রশ্ন নয়, কিন্তু উত্তর দিতে গিয়ে নীলুর কথা জড়িয়ে যেতে লাগল এবং একবার মনে হলো না এলেই ভালো ছিল। ভদ্রলোক তাদের কফি খেতে বললেন, প্রাইভেট ব্যবসার নানা সমস্যার কথা বললেন এবং একসময় টেলিফোন নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়লেন। দুটি মেয়ে বসে আছে তার সামনে, এটা তার মনেই রইল না। নীলু ফিসফিস করে বন্যাকে বলল, আমরা কি চলে যাব? বন্যা ইশারায় তাকে বসতে বলল। সবচেয়ে যে জিনিসটি নীলুর কাছে আশ্চর্যজনক মনে হল তা হচ্ছে বন্যার সঙ্গে এই ভদ্রলোকের তেমন কোনো যোগাযোগ নেই। বন্যা নিজেও কেমন যেন মিইয়ে আছে। নীলু লক্ষ্য করল তাদের দুজনের মধ্যে কথাবার্তা প্রায় কিছুই হয়নি। এমন একজন অল্প পরিচিত মানুষের কাছে বন্যা তাকে এতটা ভরসা দিয়ে কেন নিয়ে এসেছে কে জানে। নীলুর বেশ মন খারাপ হল। টেলিফোনে ভদ্রলোক প্রায় 1 ঘন্টা কথা বললেন। খুব জরুরি টেলিফোন বোধ হয়, কারণ কথা শেষ করে তিনি বললেন, আমি আজ একটু ব্যস্ত, অর্থাৎ উঠতে বলা হচ্ছে। বন্যার শুকনো মুখে বলল, একটা কিছু ব্যবস্থা করে দেন মামা, চাকরির ওর খুব দরকার। রাগ হবার মতো কথা, নীলুর চাকরির এমন কিছু দরকার নেই, কিন্তু বন্যা এমনভাবে কথাটা বলল যেন নীলু ছেলে মেয়ে নিয়ে না খেয়ে আছে। ভদ্রলোক নিরাসক্ত গলায় বললেন, আমাদের এখানে কোনো ওপেনিং নেই, ভবিষ্যতে হবে এরকম আশাও নেই, তবে আমার কাছে পার্টিকুলার্স রেখে যান, আমি 2-1 জনকে বলে দেখব। ও কিন্তু মামা অত্যন্ত ভালো মেয়ে। ভালো মেয়ে তো আমার অফিসের দরকার নেই, অফিসে দরকার এফিশিয়েন্ট মেয়ে। ও খুব এফিশিয়েন্ট। বুঝলে কি করে? উনি তো এর আগে কোনো অফিসে কাজ করেননি। মামা আপনি একটু দেখবেন। নিশ্চয়ই দেখব। নাম, ঠিকানা এবং একটা বায়োডাটা আপনি আমার সেক্রেটারির কাছে দিয়ে যান। নীলুর এসব করার কিছুমাত্র ইচ্ছা ছিল না, কিন্তু বন্যা এমন আগ্রহ নিয়ে এসেছে, তাকে না বলতে খারাপ লাগল। সে এমন একটা ভাব করছে যেন বায়োডাটা লিখে দিলেই তার চাকরি হয়ে যাবে। এমন ছেলে মানুষ থাকে এই যুগে। নীলু বাড়ি ফিরল খুব মন খারাপ করে। এতটা মন খারাপ হবে সে নিজেও বুঝতে পারেনি। সে বোধহয় ধরে নিয়েছিল চাকরিটা হবে।
নানা রকম পরিকল্পনাও তার ছিল। প্রতি মাসে মাকে কিছু টাকা পাঠাবে, বেতন পাবার সঙ্গে সঙ্গে সে মানি অর্ডার করবে। যতদিন মা বেঁচে থাকবেন ততদিনই টাকা পাঠানো হবে। এই বাড়ির কারো কিছু বলার থাকবে না, তার নিজের টাকা। দু একটা শখের জিনিস কিনবে, একটা টিভি, একটা ফ্রিজ, একটা হারমোনিয়াম। গানের দিকে তার ঝোঁক ছিল খুব, তার বাবারও ছিল। বাবাই দু মেয়েকে গান শিখিয়েছিলেন। বাবা মারা যাবার পর সব কোথায় ভেসে গেল। কি চমৎকার গানের গলা ছিল বিলু আপার। সবসময় বলতেন, বাবা, আমার এই মেয়ে গান গেয়ে পাগল করে দেবে সবাইকে। কোথায় গেল গান, কোথায় কি? নীলু তার বোনের কথা কখনো ভাবতে চায় না। ওটা যেন একটা দুঃস্বপ্ন। কোনো কালে যেন তার কোনো বোন ছিল না। বিলু নামের কাউকে সে চেনে না। কিন্তু তবু এক এক সময় এমন পরিষ্কারভাবে বিলু আপার মুখ মনে আসে, আদুরে স্নিগ্ধ একটা মুখ, যেন সে বলছে, কিরে নীলু, রোদে রোদে ঘুরে তোর মুখটা রাঙা হয়ে আছে, দেখি বসতো আমার পাশে। নীলু প্রায়ই ভাবে, এতটা মায়াবতী একটা মানুষ কি করে হয়। কি দুঃখী মেয়ে না ছিল বিলু আপা, অথচ কি সুখী চেহারা। গভীর দুঃখের কিছুমাত্র ছাপ ছিল না বিলু আপার চোখে। আনন্দ উজ্জ্বল, হাসি হাসি দুটি চোখ। শফিক সাধারণত রাত 8টার মধ্যে এসে পড়ে। 8:30 বাজছে, এখনো তার ফেরার নাম নেই। হোসেন সাহেবও ফেরেননি। কোথায় ঘুরছেন কে জানে। এত দীর্ঘ সময় পর্যন্ত তার রাগ থাকে না। আজ আছে। রাগ পড়েনি শাহানারও। এখনো তার ঘরের দরজা বন্ধ। মনোয়ারা রাগ ভাঙানোর চেষ্টা করেছেন, লাভ হয়নি। নীলু বারান্দায় এসে দাঁড়াল। দিন খারাপ করেছে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি হলে ভালোই হবে। গুমোট হয়ে আছে। নীলু আকাশের দিকে তাকিয়ে ছোট একটা নিঃশ্বাস ফেলল। টুনি জেগে উঠেছে, তার হাসি শোনা যাচ্ছে। অদ্ভুত স্বভাব হয়েছে মেয়েটার। ঘুম ভেঙে হাসতে শুরু করে। পৃথিবীর সব বাচ্চাই জেগে ওঠে, কাঁদে, শুধু টুনি বোধহয় হাসে। দূর থেকে টুনির হাসি শুনতে এমন মজা লাগছে। বোমা! নীলু চমকে উঠল। মনোয়ারা টুনিকে কোলে নিয়ে বারান্দায় চলে এসেছেন। একটু হলেই তো সর্বনাশ হতো। কি যে কাণ্ড করো তুমি! কি হয়েছে মা? খাটের কিনারে শুইয়ে রেখেছ, নিজে নিজে উঠে বসেছে। একটু হলেই তো পড়তো। এত অসাবধান হলে চলে? নীলু কিছু বলল না। বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? দিন খারাপ করেছে মা। ঘরে এসো, দরজা জানলা বন্ধ করো। বারান্দায় দাঁড়িয়ে থাকার দরকারটা কি? জানলা বন্ধ করবার আগেই হঠাৎ করে প্রচণ্ড বাতাস বইতে শুরু করল। রীতিমতো ঝড়। ইলেকট্রিসিটি চলে গিয়ে অন্ধকার হয়ে গেল চারদিক। মনোয়ারা টুনিকে কোলে নিয়ে অকারণেই ছোটাছুটি করতে লাগলেন। মোমবাতি খুঁজে পাওয়া গেল না। হারিকেনে তেল নেই। প্রচণ্ড শব্দে বাথরুমের জানলার একটা কাচ ভাঙল। মনোয়ারা আকাশ ফাটিয়ে চেঁচাতে লাগলেন, বৌমা, তোমার কি কোনো কালে বুদ্ধিশুদ্ধি হবে না? ঝড় বাদলার দিন হাতের কাছে হারিকেন রাখবে ঠিকঠাক করে, এক ফোঁটা তেল নাই হারিকেনে। এসব কি? টুনিও ভয় পেয়ে কাঁদতে শুরু করেছে। নীলু বলল, ওকে আমার কাছে দিন মা। মনোয়ারা রেগে গেলেন। অন্ধকারে হাত থেকে ফেলে দেবে, ও থাকুক আমার কাছে, তুমি তোমার কাজ করো। করার মতো কোনো কাজ নেই। নীলু তার ঘরে চলে গেল। ঝমঝম শব্দে বৃষ্টি পড়তে শুরু করেছে। গাঢ় অন্ধকার চারদিকে। এক একবার বিদ্যুৎ চমকাচ্ছে আর আলো হয়ে উঠছে চারদিক। পরক্ষণেই প্রচণ্ড শব্দে বাজ পড়ছে। মনে হয় এই কাছেই কোথাও যেন পড়ল। চুপচাপ বসে থাকতে ভালোই লাগছে নীলুর। ভাবি। নীলু তাকালো। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। বোঝা যাচ্ছে শাহানা এগিয়ে আসছে। নীলু হাসি মুখে বলল, রাগ কমেছে নাকি শাহানা? শাহানা জবাব দিল না। নীলু হালকা গলায় বলল, ওদের কি অবস্থা কে জানে। কাদের? বাবা আর রফিক। তোমার বরের কথা তো কিছু বলনি? নাকি ভাইয়াকে নিয়ে তুমি ভাবো না? ভাবি।
শাহানা উঠে এলো খাটের উপর, মৃদুস্বরে বলল, হঠাৎ করে এমন দিন খারাপ হলো কিভাবে? যা ভয় লাগছে। ভয়ের কি আছে? টুনি কাঁদছে। মনোয়ারা তাকে শান্ত করবার চেষ্টা করছেন। কোনো লাভ হচ্ছে না। শাহানা বলল, ভাবি, তুমি টুনিকে নিয়ে এসো তো। তুমি নিয়ে এসো, আমার কাছে দেবেন না। আমি যাচ্ছি না। নীলু হালকা গলায় বলল, এত ছোট একটা ব্যাপার নিয়ে এরকম রাগ করে কেউ? জীবনে রাগ করার মতো অনেক বড় বড় ব্যাপার ঘটবে। শাহানা মৃদুস্বরে বলল, হঠাৎ করে আমার কেমন যেন রাগ ধরে যায়, আর এরকম করব না। মোমবাতি কোথায় আছে জানো? আমার টেবিলের ড্রয়ারে। একটা মোমবাতি মার ঘরে দিয়ে এসো না। টুনি অন্ধকার দেখে কাঁদছে। আমি পারব না ভাবি, তুমি যাও। নীলু মোমবাতি জ্বালিয়ে মনোয়ারার ঘরে রেখে এলো। টুনির কান্না প্রায় থেমে গেল সঙ্গে সঙ্গে। হাত পা ছুঁড়ে খেলা জুড়ে দিল। নীলুর ইচ্ছা হলো বলে, ওকে আমার কাছে একটু দিন না মা। কিন্তু সে কিছু বলল না। মনোয়ারা দেবেন না। বোমা, কটা বাজল? 9:25। এ তো মহা চিন্তায় পড়লাম। কোথায় আটকা পড়ল কে জানে। এসে পড়বে মা। আপনার দাঁত ব্যথা কমেছে? কমেছে। কি খাবেন আপনি? দুপুরে তো কিছু খাননি। না, কিছু খাবো না। তুমি দেখো শাহানার রাগ ভাঙাতে পারো কিনা। যন্ত্রণা হয়েছে একটা। ওর রাগ ভেঙেছে মা, আমার ঘরে বসে আছে। মনোয়ারা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। দরজায় ধাক্কা পড়ছে। নীলু দরজা খুলে দেখল আনিস দাঁড়িয়ে আছে। কাক ভেজা হয়ে গেছে। ব্যাপার কি আনিস? অবস্থা কাহিল ভাবি। চা খাওয়াতে পারবেন? হ্যাঁ, তা পারব। শুকনো কাপড় কিছু পরে এসো। শুকনা কাপড় আমার কিছু নাই ভাবি, ঘর ভেসে গেছে। একটা গামছা টামছা কিছু দিন। এসো ভেতরে। শাহানাকে বলছি, কাপড় দেবে তোমাকে। নীলু চা বানিয়ে বসার ঘরে ঢুকে দেখল অন্ধকারে আনিস এবং শাহানা পাশাপাশি বসে আছে। ওদের বসার ভঙ্গিটার মধ্যেই একটা কিছু ছিল যা দেখে হঠাৎ নীলু একটু চমকালো। ভালোবাসাবাসির কোনো ব্যাপার নেই তো? শাহানার বয়স খুবই কম। এই সময়ে মন তরল থাকে, সবাইকে ভালোবাসতে ইচ্ছে করে। দরজায় আবার ধাক্কা পড়ছে। হোসেন সাহেবের গলা পাওয়া যাচ্ছে। বোমা, বোমা। রাত 10টার মধ্যে ভিজতে ভিজতে সবাই এসে উপস্থিত হল। তুমুল বর্ষণ হল সারা রাত। আনিস থেকে গেল এই বাড়িতে। সোফার উপর বিছানা হলো তার। অনেক রাত পর্যন্ত জেগে রইল সেও। জেগে রইল শাহানাও। সমস্ত রাত তার মন কেমন করতে লাগল। আজ প্রথমবারের মতো সে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছে। আনিস ভাই যখন গামছায় তার মাথার ভেজা চুল মুছছে, তখন হঠাৎ তার ইচ্ছে করছিল গামছাটা তার হাত থেকে নিয়ে নিতে। তার বলতে ইচ্ছা করছিল, আনিস ভাই, মাথা নিচু করুন, আমি মুছিয়ে দিচ্ছি। কেন এরকম মনে হলো? এরকম মনে হয় নিশ্চয়ই খুব খারাপ। খুব খারাপ মেয়েদের নিশ্চয়ই এরকম মনে হয়। কিন্তু সে খারাপ মেয়ে হতে চায় না। সে খুব একটা ভালো মেয়ে হতে চায়। শাহানা চাদর দিয়ে মাথা ঢেকে কাঁদতে শুরু করল। সে অন্ধকারে একা ঘুমোতে ভয় পাবে বলেই মনোয়ারা আজ তার সঙ্গে ঘুমিয়েছেন। তিনি অবাক হয়ে বললেন, কি হয়েছে, কাঁদছিস কেন? শাহানা ধরা গলায় বলল, জানি না কেন। অদ্ভুত এক ধরনের কষ্ট হচ্ছে শাহানার। এ ধরনের কষ্ট পৃথিবীতে আছে তা তার জানা ছিল না। মনোয়ারা শাহানার গায়ে হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন। তিনি কি কিছু বুঝতে পারছেন? মায়েরা অনেক কিছু বুঝে ফেলে। শাহানা ফোঁপাতে ফোঁপাতে বলল, আমার মরে যেতে ইচ্ছে করছে মা। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা এইসব দিন রাত্রি। আজ ৫ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।